যেভাবে কোথাও পুরসভা থেকে এবং রাজ্যের মন্ত্রীদের একাংশ এখানে এটাকে খুব নর্মালাইজ করে দিচ্ছে, অর্থাৎ খুব সাধারণ বিষয়, বাড়ি তো হেলতেই পারে। কি এমন হয়েছে? বাড়ি হেলেছে তো কি হয়েছে? বাড়ি হেলতেই পারে, কলকাতার জমিতে বাড়ি হেলতেই পারে। হেলা বাড়ি মানে খারাপ নয়, হেলা বাড়ি খারাপ নয়, তাহলে বাড়ি থেকে লোকজনকে সরিয়ে দিচ্ছেন কেন? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়ে আসছেন কেন? আমি শুরুতে পার্থদার কাছে আসবো। পার্থদা, আমার আপনার থেকে এটা জানার খুব ইচ্ছে এই মুহূর্তের। আগে একাধিকবার এই নিয়ে কথা হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা, যে এ বাড়িতে চা বানিয়ে কাপে চা ঢেলে পাশের বাড়িতে আমি দিয়ে দিলাম, পাশের বাড়ি থেকে হাত বাড়িয়ে সেই কাপে প্লেট নিয়ে চা খেয়ে আবার ফেরত দিয়ে দিল। এই রকম ডিস্টেন্সে জলাজমি বুঝিয়ে একের পর এক যে নির্মাণগুলো হচ্ছে, যে বহুতলগুলো তৈরি হচ্ছে, সেগুলো নাকি হতেই পারে। এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা নাকি বলছেন যে বাড়ি হেলে থাকাটা কোনো খারাপ নয়, কলকাতার জমিতে নাকি বাড়ি হেলতেই পারে। কি বলবেন আপনি? না স্বর্ণালী, তাহলে সরকারকে এবং পুরসভাকে ঠিক করতে হয় যে কলকাতা এমন একটা শহর, সেখানে হচ্ছে শহরের দৃষ্টিনন্দন বাড়িগুলো সব হেলে থাকে, অর্থাৎ যে বাড়িগুলো হেলে থাকে সেগুলো স্বাভাবিক, আর যারা সোজা হয়ে দাঁড়িয়ে আছে তারা হচ্ছে অস্বাভাবিক। এটা যদি নিয়ম করে দেন তাহলে বিতর্ক মিটে যায়। আমি আপনাকে এই কারণে বলছি যে আপনি মন্ত্রীর বাইট শোনাচ্ছিলেন, শোভনদেব বাবু নিশ্চয়ই জানবেন এরপর বিভিন্ন জায়গাতে বিভিন্ন বইতে কুইজ কন্টেস্টে প্রশ্ন আসলে লোকে বলতেই পারে যে ভারতের হেলানো শহর কোনটা, উত্তর হবে কলকাতা। কলকাতা ভারতের হেলানো শহর, এরকম টাইপের ব্যাপারটা এইদিকে যাচ্ছে আসলে আর কি। এক্স্যাক্টলি। ফলে এবার শোভনদেব বাবুর জানা উচিত যে ভূমিকম্পে আমাদের প্রতিবেশী দেশ একটু দূরের তুরস্কে মারা গেছিল প্রচুর মানুষ, সেই রকম তার ধারে কাছের কোনো ভূমিকম্প যদি কলকাতা শহরে এই মুহূর্তে হয়, মানে 6.5 বা তার উপরে রিক্টার স্কেলে, তাহলে অর্ধেক কলকাতা শহরের বাড়ি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, এবং ওই যে ওনাদের ডেফিনেশন অনুযায়ী হেলে পড়বে। ফলে এই হেলে পড়ার থেকে যদি আমি বলছি যে বাঁচাতে হয় মানুষকে, আমরা মানে আমি সিরিয়াস নোট আমি আপনাকে বলতে পারি যে পুরসভার যে কয়েকটি করণীয় কাজ আছে তার মধ্যে 3টে কাজ। একটা হচ্ছে যে বাড়ি তৈরি হওয়ার আগে সেই বাড়ি যাতে হেলে না পড়ে সেটাকে নিশ্চিত করা, অর্থাৎ তার সয়েল টেস্ট, তার স্ট্রাকচারাল ডিজাইন, এটাকে এনশিওর করা। 2, বাড়ি যখন নির্মাণ হচ্ছে তখন নিরাপত্তা বিধি মেনে নির্মাণ সম্পন্ন। 3 নম্বর হচ্ছে বাড়ি যখন শেষ হয়ে গেল, কমপ্লিশন সার্টিফিকেট মানুষের হাতে যখন দিচ্ছেন, তাকে একটা নিরাপদ বাড়িতে থাকতে দিলেন, এই নিশ্চয়তাটুকু প্রদান করা, এটাই পুরসভার থেকে প্রত্যাশিত। কিন্তু যদি সেটা না হয় এবং আইনের শাসন ভাঙে যখন, তখন বাড়িগুলোও ভাঙতে থাকে। আইনের শাসন হেলে পড়লে বাড়িগুলোও হেলে পড়তে থাকে। এবং এই যে আপনি যতগুলো কথা উদাহরণ দিচ্ছেন না, যে অবৈধ নির্মাণ, যে জলা জমি বুঝিয়ে নির্মাণ, এর মধ্যে দিয়ে লাভবান কে হয়? প্রমোটার, ডেভেলপার। আচ্ছা, দুটো বাড়ির মাঝখানে যদি ছাড় আপনি কমিয়ে আনেন, ন্যূনতম করে আনেন, যেভাবে বলছিলেন চা খাওয়ার মতো এই বাড়ি থেকে অন্য বাড়ি, এই যে এন্টায়ার গ্রাউন্ড কাভারেজ যদি নেন, সবচেয়ে বেশি লাভবান কে হয়? বিল্ট আপ এরিয়া বিক্রি করতে পারলে প্রমোটার, ডেভেলপার। ফলে এই যে যতগুলো আইন ভঙ্গ করা হয় তার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি লাভবান হয় প্রমোটার, ডেভেলপার, এবং তারা এই কাজটা করতে পারে না যদি না পুরো প্রশাসনের, আমি বলছি প্রচ্ছন্ন বা প্রকট কোনো হচ্ছে মদত থাকে। যদি পুরসভা মনে করতেন যে এটা প্রথম দিনই বেআইনি, তাহলে পুলিশ পাঠিয়ে মমতা ব্যানার্জি যেভাবে বলছিলেন প্রশ্ন যে যদি এটাকে নরমালাইজ করা হচ্ছে কি পার্থক্য, যে কলকাতার জমিতে বাড়ি বানালে সেই বাড়ি হেলে থাকতেই পারে, এটাকে নরমালাইজ করা হচ্ছে। ইজ ইট পসিবল? কলকাতার জমিতে বাড়ি বানালে সে বাড়ি হেলে থাকতেই পারে? কত কত বড় বড় অ্যাপার্টমেন্ট রয়েছে, কোনো কিছু হেলছে না, আর এই ধরনের এটা কি করে নরমালাইজ করা হচ্ছে যে কলকাতার জমিতে বাড়ি বানালে বাড়ি হেলে থাকতেই পারে, এতে কোনো সমস্যা নেই? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা বলছেন হেলা বাড়ি ক্ষতিকারক নয়। এটা কি উত্তর হতে পারে? এক্স্যাক্টলি। না 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 স্বর্ণালী, আমি অসম্ভব ভালো একটি প্রশ্ন করেছেন। প্রথমত যে আমাদের যারা এই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা যারা এটা লেখাপড়া করেন, তারা, আমি বলছি যে কলকাতার মতো সফট সয়েলের শহর যদি হয়, যার ধারণ ক্ষমতা কম, এখানে অগভীর ভিত যদি হয়, শ্যালো ফাউন্ডেশন, সেটাও দেওয়া হয় প্রমোটারের লাভ বাড়াতে। সেখানে যদি ডিপ ফাউন্ডেশন ইউজ করেন, পাইল ফাউন্ডেশন, যেখানে এই বাড়ি টিল্ট করার মানে বিপদ আছে, সম্ভাবনা আছে, সেখানে বাড়ি কোনো দিন হেলে না। ফলে বাড়ির হেলে যাওয়াটা স্বাভাবিক ঘটনা নয়, বাড়ির হেলে পড়াটা অস্বাভাবিক ঘটনা। এবং এই অস্বাভাবিক ঘটনা ঘটে যদি নির্মাণ বেআইনি ঢঙে হয়, নির্মাণের স্যাংশন যদি বেআইনি হয়ে থাকে। আমি বলছি এই গোটা ঘটনাটাকে যদি বৈধতা দেওয়ার চেষ্টা করেন যারা করছেন, অর্থাৎ শহরে বাড়ি হেলতেই পারে, এটার মানে যে হেলে পড়া বাড়ি ডিজাইন করাটা, হেলে পড়া বাড়ি নির্মাণ করাটার মধ্যে কোনো অন্যায় নেই, অপরাধ নেই।
আমি বলছি হেলে যদি একটা আইনি বাড়ি পড়ে তার প্রতিকারের উপায় আমি বলতে পারি, কিন্তু বেআইনি ঢঙে নির্মিত বাড়ি যে হেলে পড়বেই এই গ্যারান্টি আপনাকে সবাই দিয়ে দিচ্ছে। আমি কলকাতা শহরকে আপনি এখন কি দেখছেন, আগামী 5-7 বছরের মধ্যে বহুতল আরও বাড়বে। এবং আপনাকে বলতে পারি একটা টাইম লিমিট, যে স্যাটেলাইট চিত্র অনুযায়ী আমরা একটা সমীক্ষা হয়েছে, সেখানে 2016 সাল থেকে 2020-21 সাল পর্যন্ত কলকাতা শহরে সবচেয়ে বেশি নির্মাণ হয়েছে। আপনি বুঝে নিন তাহলে যে এই সময় যে নির্মাণ হয়েছে, এই নির্মাণের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে লোল্যান্ড, জলাজমি, নিচু জমি ভরিয়ে ভরাট করে। এবং কলকাতা ভূমিকম্পের নিরিখেও অত্যন্ত ঝুঁকিপ্রবণ একটা শহর হিসেবে আস্তে আস্তে ইমার্জ করছে। আপনাকে কয়েকটা উদাহরণ দিতে পারি, রাজারহাট, নিউ টাউন, কসবা, যাদবপুর, বেহালা, পার্ক স্ট্রিট, শোভাবাজার, এই যে জায়গাগুলো ভূমিকম্পের নিরিখে যেগুলো ঝুঁকিপ্রবণ, সেই জায়গাগুলোতে গত 5-7 বছরে দেখবেন নির্মাণ বেড়েছে দ্রুত লয়। ফলে যে জায়গায় বিপদ বেশি সেখানে আরও বেশি করে বেআইনি নির্মাণ, জলাজমি ভরিয়ে নির্মাণ হচ্ছে। এটা হচ্ছে পুরসভার চোখের সামনে। আমি বলছি বেআইনি নির্মাণ কোনোদিন রাতের অন্ধকারে সাইবার ক্রাইমের মতো ঘটে না স্বর্ণালী, এটা ঘটে পুলিশ প্রশাসনের চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে। ফলে আমি জানতাম না, আমি দেখতে পাইনি, বা জনপ্রতিনিধিরা বলছেন বাড়ি হেলে পড়েছে, এটা আমার নলেজের বাইরে। অ্যাবসলিউটলি অসত্য, আনঅ্যাকসেপ্টেবল কথা। বাড়ি হেলে যদি পড়ে সবার চোখের সামনে পড়ে, সার্ভেয়ার যেমন হেলে বাড়ি দেখতে পান, জনপ্রতিনিধিও দেখতে পান। মুশকিল হচ্ছে যদি এই বেআইনি বাড়ি নির্মাণের বাস্তুতন্ত্রে সবাই যদি ইকোসিস্টেমের পার্ট হয়ে যান, কাউন্সিলর যদি পার্ট হন, পুরসভা যদি পার্ট হয়, পুলিশ যদি তার অংশ হয়, প্রমোটার যদি তার অংশ হয়, সাধারণ মানুষকে বাঁচাবে কে? সাধারণ মানুষকে বাঁচাবে কে? আমি এখানে প্রশ্ন মণিশঙ্করদের কাছে আসি। মণিশঙ্কর, এটা কি মানে শহরের মেয়র তিনি বলছেন যে পুরসভা কি বাঁশ হাতে দাঁড়িয়ে থাকবে? কোথায় কোন বাড়ি হেলে যাবে পুরসভা বাঁশ হাতে দাঁড়িয়ে থেকে বাড়ি সোজা করবে? মানে পুরসভার কাজ হচ্ছে, মানে পুরসভার কাজটাকে ব্যঙ্গ করে বলা হচ্ছে বাঁশ হাতে দাঁড়িয়ে থাকবে কিনা। তো পুরসভা কি করবে? পুরসভা চুপচাপ বসে থাকবে? একের পর এক জলাজমি ভরাট হয়ে পুরসভা বসে থাকবে? পুরসভা ভুলভাল প্ল্যান স্যাংশন করিয়ে দেবে? পুরসভা সেখান থেকে ছাড়পত্র দেবে, লাইসেন্স দিয়ে দেবে? পুরসভা সমস্ত যে কাগজপত্র ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে ইস্যু করে দেবে, এনওসি দিয়ে দেবে? পুরসভা কলের লাইন, জলের লাইন, কারেন্টের লাইন সব দিয়ে দেবে, সব ঠিক আছে বলে সব কুছ ওকে হ্যাঁ। এবং এক্ষেত্রে একাধিক এই ধরনের বাড়ির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো ব্যাংক থেকে লোনও পেয়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে। মানে পুরসভার কাজটা কি তাহলে বুঝতে পারছি না। তাহলে আপনি যখন বলবেন যে ব্যাংক থেকে লোন পেয়ে যাচ্ছে, তাহলে ব্যাংকের লোকও মানে সামটাইম ইনসিস্টেড টু দ্য পারচেজার যে তুমি এরকম বাড়ি কিনতে পারো, যেটা লাস্ট কথাটা হলো। আমার কথাটা হচ্ছে যে ববিদা যে কথাটা বলেছে, বাঁশ ক্লিয়ার থাকে, কাগজপত্র ক্লিয়ার থাকলে কে বুঝবে? কাগজপত্র ক্লিয়ার কারা করে? কি করে থাকবে? প্ল্যান স্যাংশন থাকবে কোথায়? হ্যাঁ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।